বিষ্ণুর কথাগুলো শুনতে শুনতে কমলের বুকের মধ্যে একখণ্ড পাথর চেপে বসল। মাথাটা ঝিমঝিম করতে লাগলো। এই মুহূর্তে দুঃখ শোকের স্থলে কমলের বুক ভয় ত্রাসে ভর্তি হয়ে ওঠে। পাশাপাশি দাও দাও করে জ্বলতে থাকে জিঘাংসার আগুন। বিষ্ণুর কাছ থেকে বিদায় নিয়ে কমল ডেরার উদ্দেশ্যে পথে নামে। সন্ধ্যার আগেই ফিরতে হবে, নইলে মা চিন্তা করবেন, বাবা মাকে বকবেন। সাইকেল চালাতে চালাতে কমলের বুকের ভেতর থেকে বহু করে বাতাস বের হয়। এক এক করে ওর সামনে ভেসে ওঠে ৮জন সাধুর মুখচ্ছবি। চিরবন্ধু, বয়স ২৫-এর কোঠায়, প্রাইভেট পাশ করে একাদশ মানবিকের ছাত্র। দেখা হলেই জয় জগৎবন্ধু বলে একগাল হাসি হেসে কুশলাদি জিজ্ঞেস করত। মার সাথে বলে আলাপের সময় কমলের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখাতো মাকে। তিনি কমলের পরিবারের সাথে আগে থেকেই ঘনিষ্ঠ। তার জামাইবাবু একজন পুলিশ, তাদের সাথে দিদিমার খুব ভাব। এক স্থানে বসবাস করেছে অনেকদিন। অন্ধ কানাই বন্ধু ব্রহ্মচারী খুব ভালো বাঁশি বাজাতে পারতেন। একা পথ চলতে চলতে হারিয়ে যাবার উপক্রম হলেই জয় জগৎ বন্ধু, জয় জগৎ বন্ধু বলে চিৎকার করতেন। স্বজনেরা এসে তাকে পথ দেখিয়ে দিত অথবা সাথে করে গন্তব্যে পৌঁছে দিত। তার ঘুম ভাঙত খুব সকালে, কোনো কোনো দিন রাত থাকতেই। শ্রীঅঙ্গনের চতুর্দিক দিয়ে হাঁটতেন আর চিৎকার করে বলতেন, জয় জগৎ বন্ধু। একদিন ভোর ৪টার দিকে শোনা গেল তার চিৎকার, জয় জগৎ বন্ধু, জয় জগৎ বন্ধু। প্রায় ১ ঘন্টা এভাবে চিৎকার শুনে প্রতিবেশীদের কারো কারো ঘুমে ব্যাঘাত সৃষ্টি হলে কিছু শক্ত মন্দ বলার উদ্দেশ্যে তারা টর্চ হাতে ঘর থেকে বেরোয়। দেখে কানাইদা মাঘ মাসের শীতে বাগানবাড়ির পুকুরে বুক সমান জলে দাঁড়িয়ে। ব্যাপার কি জানতে চাইলে কানাইদা জানালো যে আজ রাত থাকতেই যে ঘুম ভেঙেছে তার সে টের পায়নি। ঘর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে অনেক সময় পরেও যখন পাখির ডাক কলকাকলি শুনতে পেলেন না, তখন তাড়াতাড়ি আবার ঘরে ফেরার চেষ্টা করছিলেন। পা ফসকে পুকুরে পড়ে যান। একথা শুনে কি আর কারো রাগ থাকে? সবাই তাকে নিয়ে সেবা শুশ্রূষায় বাকি রাতটুকু কাটিয়ে দেয়। আর ১ ঘন্টা এভাবে থাকলে ওই রাতেই শীতে তার মৃত্যু ঘটত। একজন বোবা, খুব রাগী ছিলেন উনি। অবসর সময়ে বসে বসে তুলসীর মালা তৈরি করতেন। দলবল নিয়ে শ্রীঅঙ্গনে অত্যাচার চালাতো বলে কমলের উপর ছিল তার ভীষণ রাগ। হঠাৎ করেই ক্রমে ক্রমে ভাবটাও কমলের সাথে হলো বেশি। ছুটির দিন তার কাছে কমলকে বসিয়ে রাখতেন। ভোগ হলে কমলের জন্য প্রসাদ এনে ওকে খাইয়ে তারপর বিদায় দিতেন। আরেকজন ক্ষিতিবন্ধু ব্রহ্মচারী, ফর্সা লাল টকটকে চেহারা, ভীষণ রকচটা মানুষ তিনি। তার সামনে পড়লে পুলিশের মতো জেরা করতেন, কি চাস, ফুলবাগানে কি করিস, যা। অনেক মাস্তানও জেরার ভয়ে তার সামনে আসতে সাহস করত না। এমনই করে সবার স্মৃতি ভাসতে লাগলো কমলের চোখে। চোখের পাতা ভিজতে গিয়েও ভেজে না, শুধু ভারী হয়ে আসে, ঝাপসা হয়ে আসে দৃষ্টি। এভাবেই ভাবতে ভাবতে গ্রামের ভেতর দিয়ে ঘুরে তখন সন্ধ্যা হতে আধা ঘন্টার মতো বাকি। নাপিত গায়েবের কাছে আসতেই ও সাইকেল থেকে নামলো। দেখলো দরবেশের জলার সংযোগ খালটির উপরকার বাঁশের সাঁকোতে বাঁশ নেই, অথচ সকালবেলায়ও এই বাঁশের উপর দিয়ে কমল সাইকেল সহ পার হয়েছে। আর মাত্র ১০০ গজ দূরে জ্যাঠাদের বাড়ি। এখন কিভাবে ওপারে যাবে ভাবতে থাকে ও। হঠাৎ দূরে মানুষের শোরগোল শোনা যায়, সাথে চিৎকার কান্নার রোল ক্রমশ স্পষ্ট হয়। নিকটে আসে এক মিছিল মানুষের আওয়াজ। কমল কিছু বলে উঠবার আগেই ওর চাইতে ৫-৬ বছরের বড় একটি ছেলে কমলের হাত থেকে সাইকেলটি ছিনিয়ে নেয়। তারপর ওর হাত ধরে খাল সংলগ্ন একটি বাড়িতে গিয়ে ঢোকে। দুজন মহিলা কমলকে টেনে নিয়ে একটি গোয়াল ঘরের ভেতরে রেখে দরজার ঝাঁপ আটকে দেয়। কমল বোকাচণ্ডীর মতো গোয়াল ঘরের ভেতর দাঁড়িয়ে চারদিক পরখ করে। ও
ওর কানের পর্দা আঘাত করে কয়েকজন মহিলা পুরুষের ফিসফিস আওয়াজ উঠোন থেকে ভেসে আসছে। কমল বেড়ার সাথে কান লাগিয়ে কথাগুলো শোনে। শহর থেকে খান সাহ, বিহারি সাহ, বাঙালি সাহ নামে তিনজন লোক আইছিল চৌধুরী বাড়িতে মাইয়া নেবার। গ্রামের লোক নেবার দেয় নাই, তাগো নাকি মারপিট করছে, দুইজনরে বাইন্দা থুইছে। একজন যাইয়া শহরে খবর নিছে, আর যাবা কোথায়? আইজি ওরা আস্তর পাইছে। গ্রামের মানুষ তো হাতে পায়ে ধইরা মাপ পাইছে, যত ঝাল মিটতেছে এখন হিন্দু গোপর্দা। এরই মধ্যে ধুপুর ধুপুর পায়ে লোকজন ছোটাছুটি করে, কেউ কেউ কমলের পরিচিত। খালের পাড় দিয়ে তারা ছোটে দক্ষিণ হয়ে পূর্বে। হঠাৎ ট্যাস করে গুলির শব্দ হয়। কমল বেড়ার ফাঁকে চোখ রাখে, দেখে ভোলা জ্যাঠা মাটিতে পড়ে বাবা বাবা বলে গড়াগড়ি যাচ্ছে। রক্তে লাল হয়ে গেছে সাদা জামা। অন্য একজন লোক তার গলায় ছুরি চাপিয়ে চলেছে, শালা মালাউন, বাবা কয়। কিছুক্ষণের মধ্যে নিষ্প্রাণ হয়ে যায় জ্যাঠার দেহ। মার মার শব্দে মানুষ এগিয়ে যায়। দাউ দাউ করে জ্বলে আগুন, পড়ে বাড়ি ঘর। আরো শব্দ হয় গুলির। কমল বাবার জন্য অস্থির হয়ে ওঠে। ঘর থেকে বেরুতে কমল কোমর গলিয়ে জ্যাঠাকে দেখে, চমকে ওঠেও। একজন জ্যাঠার জামাটি খুলে নেয়, আরেকজন তার ধুতি খোলে। কমল চোখ নামায়, আবারও চোখ তোলে, দেখে অন্য একজন লোক জ্যাঠার দেহটা খালের জলের মধ্যে নামিয়ে দেয়। ভোলা জ্যাঠার করুণ পরিণতি তাকে শাসায়। কিছুক্ষণ দম বন্ধ করে থাকে, বুকের ভেতর গুমরে মরে কান্না। এ মুহূর্তে এক কলস পানির পিপাসায় ছটফট করে ও। বাইরে ঝড়ো বাতাস বয়। কিছু সময়ের ভেতর আকাশ কালো করে মেঘ হয়, বৃষ্টি নামে অঝরে। স্তিমিত হয়ে আসে শোরগোল চিৎকার। সন্ধ্যার কিছু পরে বৃষ্টি থামে। কমল বাবার জন্য ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। গোয়ালঘর থেকে বেরুতে চায় এক সময়। ওই ছেলেটি ওকে বাসায় পৌঁছে দেয়। মা ওকে পেয়ে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদেন, ও কমল, তো বাবা হয়তো বেঁচে নেই, তোর জ্যাঠাকে মেরে ফেলেছে, আমাদের কি হবে রে? কমল পাথর হয়ে যায়। জেঠি কাঁদছে, সবাই কাঁদছে। মা কান্নার ফাঁকে ফাঁকে অসংলগ্ন কথা বলতে থাকে, তোর জন্য আমি যে কি চিন্তায় ছিলাম রে বাবা। আবার ভাবছি ভবুক দিয়া যাইয়া ও বাঁচছে, কে জানি আমার শাখা কইলা সিন্দুর মোসাইয়া দিয়া নাপিতের বাড়িতে দিয়া আসলো। এরই মধ্যে দেখি কত মানুষ, কে যে কোথায় গেল, শেষ পর্যন্ত সবাই ফিরে আসলো। আসলো না শুধু তোর বাবা, জ্যাঠা আর কনক। কনক, ওই বাচ্চা ছেলেটা যদি বেঁচেও থাকে, কোথায় আছে কে জানে, নাকি অন্ধকারে ডরাইয়া মরে। হঠাৎ বিশুদা চেঁচিয়ে ওঠে, আসেন তো কাকিমা। বাইরে অস্ফুট আওয়াজ শোনা যায়। মা কান্না থামায়, সবাই চুপ হয়ে যায়। বিশুদা দরজার ভাঙা পাল্লাটা ঠেলে উঠোনে নামে। পেছনে পেছনে জেঠি, মা ও কমল। উঠোনের শেষ দিকে অন্ধকারে ছায়ার মতো কিছু একটা নজরে পড়ল সবার। বিশুদা এগিয়ে যায় সেদিকে, পেছনে কমল। বিশুদা চিৎকার করে ওঠে, আপনি বেঁচে আছেন কাকা, বাবা নাই। বিশুদা বাবার কাঁধে মাথা রেখে কাঁদে। ছুটে আসেন মা, বাবার হাত থেকে কনককে তুলে নেন। বাবাও কাঁদেন, কাঁদেন জেঠিমা। কুপি হাতে কাঁদতে কাঁদতে ঠাকুমা আসেন। বাবা বেঁচে আছেন জানতে পেরে প্রতিবেশীরা ছুটে আসে। বাবা সবাইকে তার বেঁচে থাকার কাহিনী শোনান। যারা এসেছিল তাদের অনেকেই আমার চেনা।
তাই আর দৌড় দেইনি। ওরা যখন বড় ঘরে আগুন দিয়ে পরেরটাতে আগুন দিতে যাবে, তখন কে যেন চিৎকার করে ও ঘরে আগুন দিতে নিষেধ করলো। আমি ঘরের পেছন থেকে উঠোনের দিকে আসছিলাম, দেখি লুটপাট শুরু হয়ে গেছে। কবিরপুরের একটি লোক, দেখলে চিনি, নাম জানি না, সে এসে আমার দিকে দাও চেয়ে কোপ ঝাড়ে। আমি মাথা নিচু করে কনককে টান দিয়ে দৌড় দিতে যাই, এমন সময় আবারও চিৎকার শোনা গেল, সামনে যাও। লোকটি যাবার মুহূর্তে আমার পায়ে তার হাতের লাঠি দিয়ে আঘাত করে যায়। আমি ব্যথায় কুকিয়ে উঠি এবং মাটিতে বসে পড়ি। এমন সময় আমাদের ওখানকার হযরত আলী নামে একজন লোক আমাকে টেনে তুলে বলল, ডাক্তারবাবু, আপনারা তো ওরা মাইরে ফেলাবে, আমার সাথে আসেন। আমি ভাঙা পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে তার সাথে ছুটলাম। লোকটি মাঠের মধ্যে কেওড়া গাছের ঝোপের ভেতর আমাকে আর কনককে লুকিয়ে রেখে চলে গেল। কিন্তু কজন বিহারী কিশোর আমাকে দেখে ফেলে। তারা ছুটে এসে আমার সামনে নানা রকম অঙ্গভঙ্গি করতে থাকে। ওরা আমার চোখের দিকে তাকিয়ে অস্ত্র ঘুরায় আর ওদের ভাষায় কি যেন বলে। আমি আমার আর কনকের চোখ রক্ষায় প্রাণপণ চেষ্টা করি। এমন সময় একটি ছেলে সবাইকে নিশ্চুপ করে আমাকে প্রশ্ন করলো, আপনি কি কমলের বাপ আছেন? আমি বললাম, হ্যাঁ বাবা, আমি কমলের বাবা। তুমি আমার ছেলেকে চেনো? ছেলেটি বলল, আমার নাম রাজা, কমল আমার বন্ধু আছে। ও কোথায়? আমি বললাম, ও তো ভাবুক দিয়ে গেছে বাবা। ছেলেটি আমার উপর সদয় হলো, অন্য ছেলেদের আমার কাছ থেকে সরে যেতে বলল। কিন্তু ছেলেগুলো আমার চোখ উফরে নেবার বাসনায় অটল ছিল। রাজা প্রতিবাদ করলো। এক পর্যায়ে শুরু হলো ওদের মধ্যে মারামারি, হাতাহাতি। আমি ভগবানকে ডাকতে লাগলাম যে, ভগবান, রাজার জন্য কোনো ক্ষতি না হয়। ততক্ষণে ওদের বড়রা চলে গেছে অনেক দূরে। এদিকে বাতাস বইছে, আকাশে ঘন মেঘ। ওরা আর ঝামেলা না করে আমাকে ফেলে চলে গেল। রাজাও চলে গেল। শুরু হলো বৃষ্টি। আমি বৃষ্টি শেষ হলে উঠে দাঁড়ালাম, হাঁটতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। অনেক কষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে এই এলাম। বাবাকে ধরে ঘরে আনা হলো। মা তার পায়ে তেল ডলতে লাগলেন। কমল বর্ণনা করতে থাকলো ভোলা জ্যাঠার মৃত্যুর বীভৎস কাহিনী আর ওর নিরাপত্তার কথা। একে একে মা, টাকু, দেবী, বিশুদা সবাই যার যার অভিজ্ঞতার কথা বর্ণনা করল। এই মধ্যে আরো কয়েকজনের মৃত্যু সংবাদ শোনা গেল। শোনা গেল বাড়িঘর জ্বালাবার কথা, ভোলা ডাক্তারের মৃত্যু সংবাদ, কবিরপুর, তোলাগ্রাম, পিয়ারপুর, মুন্সিবাজার এলাকার সর্বমোট ৩৬ জনের গুলি করার সংবাদ। জানা গেল অশ্বিনী ঠাকুর আর হারান ঠাকুরের তলপেটে গুলিবিদ্ধ হওয়ার সংবাদ। এভাবে বাড়তে লাগলো রাত, আর বাড়তে লাগলো সংবাদের বহর। বিশুদা ও তার সন্তানরা কাঁদতে লাগলো জ্যাঠার জন্য। ঠাকুরমা বারবার মূর্ছা যেতে থাকেন। বাবা ব্যথায় কোকিয়ে ওঠেন। মা তার পায়ে তেল মালিশ করেন আর দিদিমাদের চিন্তায় ছটফট করতে থাকেন। দিদিমা, মামি, মামা ওরা আছেন পিয়ারপুর অনু ঠাকুরের বাড়িতে। কমলের মেঝো ভাই শিবুও তাদের সাথে। স্বভাবতই মার মন কোনো না কোনো দুঃসংবাদের অপেক্ষায় থাকে। কমল মাকে আশ্বস্ত করে আগামীকাল ভোরে পিয়ারপুর থেকে ওদের সংবাদ এনে দেবে বলে। একসময় সিদ্ধান্ত হলো, কাল ভোরে সবাই এখান থেকে সরে যাবে। থাকবে শুধু ঠাকুমা আর বিশুদার বিকলাঙ্গ ভাইটি। কমলরা যাবে সমসপুর বড় পিসির ওখানে, আর বিশুদারা যাবে সুলতানপুর বড় বোনের বাড়ি। পরদিন ভোরে সাইকেল যোগে কমল পিয়ারপুরের উদ্দেশ্যে ছোটে। ৭টার মধ্যেই দিদিমার খবর এনে মাকে চিন্তামুক্ত করে। তাদের কোনো ক্ষতি হয়নি, তবে সর্বস্ব লুট হয়ে গেছে।
অনু ঠাকুরের বাড়িতে কারা যেন আগুন দিতে যায়, কিন্তু এলাকাবাসী হস্তক্ষেপে তা রক্ষা পেয়েছে। অনু ঠাকুর পরিচিত লোকদের মধ্যে মালামাল সরিয়ে দিয়েছেন, এর মধ্যে কিছু হাতছাড়া হয়ে গেছে। এ পর্যন্ত ২০-২২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে, আহত হয়েছে অনেকে। অনু ঠাকুরের বাড়ির পাশেই লাশ হয়েছে ১০-১২ জন। দিদিমার একটি বিষয় কমলের মাথায় ঘুরল। হারকান্দির লোকন দিদিমার বাসায় মাসকাবারি দুধ দিত। দাদুর ছাত্র বলে নির্ভেজাল দুধ দিত সে। তাছাড়া শিক্ষক পরিবারের প্রতি তার কর্তব্যের কমতি ছিল না। সেও এসেছিল লুটেরাদের সাথে লুট করতে। দিদিমাকে অনু ঠাকুরের বাড়িতে দেখেই চমকে ওঠে, অপরাধীর মতো চুপসে যায়, তারপর ধীর পায়ে ফিরে যেতে উদ্যত হয়। দিদিমা ওকে সংকোচ থেকে নিবৃত্ত করেন। দিদিমা বলেন, লোকন, এটা কোনো অপরাধ না। সবার সাথে তুমি না এলে হয়তো অন্যরা তোমাকে বিপদে ফেলতো। তুমি এসে ভালোই হয়েছে। তুমি আমার মালামাল নিয়ে যাও, আমি তোমাকে দিচ্ছি। লোকন পাথরের মতো দাঁড়িয়ে রইল। দ্বিধা, সংকোচ, অপরাধবোধ তাকে বল্লমের মতো খোঁচাতে লাগলো। দিদিমা বলল, এখন তুমি এগুলো নিয়ে যাও। যদি প্রাণে বেঁচে থাকি আর দেশ যদি শান্ত হয়, তখন না হয় আমাকে ফিরিয়ে দিও। লোকন দিদিমার একথায় রাজি হয়। ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে দিদিমার বিশেষ বিশেষ জিনিসপত্র নিয়ে যায় সে। দিদিমারাও সকালের মধ্যে তিয়ারপুর ত্যাগ করবে বলে শুনল। ও গ্রামে হিন্দু পল্লীর কেউই আর থাকতে সাহস পাচ্ছে না। ৯টার মধ্যেই কমলরা ঘর ছাড়ল সোমসপুরের উদ্দেশ্যে, আর বিশুদারা সুলতানপুরের উদ্দেশ্যে। কি হৃদয় বিদারক দৃশ্য! কমলরা পরিবার পরিজন নিয়ে দ্বিতীয়বারের মতো ঘর ছাড়লেও ওদের চাইতে বিশুদাদের ঘর ছাড়া তো মর্মস্পর্শী। তারা পরিবারের অভিভাবক হারিয়ে এতিম হয়ে এক পাজা কষ্ট বেদনার মধ্যে ঘর ছাড়ছে। দিদির বাড়ির যাত্রাও তাদের কাছে অনিশ্চিত। বুধ থেকে শনি মাত্র ৩ দিনের ব্যবধানে একটি তাজা প্রাণ হারিয়ে চলছে বিশুদার পরিবার। সামনে আরো যে কি আছে ভাগ্যে কে জানে। বিশুদারা এগিয়ে যায়, কমলরা এগিয়ে যায়। কিছু দূরে গিয়ে দুদিকে মোড় নেয় দুটি অসম পরিবার। কমলরা এগোয় দক্ষিণে। চলায় কোনো প্রাণের স্পন্দন নেই, স্রোত মন্থর গতি। বুধবারের মতো বোচকার বহরও এখন নেই। ফরিদপুর থেকে যা এনেছিল তাও গতকাল লুট হয়ে গেছে। শুধু কমলের বইয়ের বাক্স আর যে যা হাতে করে নিয়ে পালিয়েছিল তাই এখন সম্বল। পরনের কাপড় ছাড়া কোনো বাড়তি কাপড় চোপড়ও নেই, নেই চাল আটার ব্যাগ। ওরা হাঁটে। সোমসপুর এখন অনেক দূর হয়ে যায়। ৫ মাইলের সোমসপুর এখন মনে হয় ২৫ মাইল। বন্ধুরা, আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের একটি চাক্ষুষ ঘটনা সম্বলিত বই ওই বাবু ফরিদির কমলের ৭১। এই বইটি আসলে আমারই পরিবারের ইতিহাস। আমার বাবা নিজে দেখে লিখেছিলেন। তো এই বইটা আসলে ৯৭ সালে প্রকাশিত। তো তখন তো এত আধুনিক প্রযুক্তি ছিল না। তো আর উনি তখন এই বইটা যে বের করছিলেন, এটাই অনেক সাহসের ব্যাপার ছিল। ওই সময় মুক্তিযুদ্ধ নিয়ে কেউ আসলে কথা বলতেই ভয় পেত। তো এই জন্য এখানে অনেক মুদ্রণ ত্রুটি রয়ে গেছে। এই ত্রুটিগুলো আসলে আমি পড়ার সময় সংশোধন করতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়, বা অনেক সময় আমার উচ্চারণে ভুল হয়ে যায়। তো এগুলো বাবা তো নেই যে তার কাছ থেকে আমি আবার সংশোধন করে নিব। আর যদিও আমাকে সত্য দিয়ে গেছেন, কিন্তু আমার আসলে কাটাছেঁড়া করতে মায়া লাগে। এই জন্য যেভাবে আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করি। তো আপনারা এর মধ্যেই কষ্ট করে বোঝার চেষ্টা করবেন। এই নির্মম কষ্টের গল্পগুলো আপনাদের শুনিয়ে আমি একটু হালকা হওয়ার চেষ্টা করতেছি, কারণ ৩০ বছর আগে লেখা বই নতুন করে প্রকাশ করার সামর্থ্য বা সুযোগ আমার হয় নাই। আর যাদেরকে বাবা
বিনামূল্যে বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছেন, তারাও কেউ এটা নিয়ে কোনো চর্চা করে না। কেউ একটা লেখা লিখছে কিনা এটা নিয়ে, তাও আমার সন্দেহ। তো কবে কখন মরে যায়, দেশের অবস্থা ভালো না। চিন্তা করলাম যে এই কথাগুলো, গল্পগুলো একটু প্রজন্মের মাঝে একটু ছড়াই দিয়ে যাই। বাবু ফরিদিকে তো ফরিদপুরের মানুষ ভুলে গেছে, বাংলাদেশের মানুষ ভুলে গেছে, কিন্তু আমি তো ভুলতে পারি না। আমি তো তার একমাত্র সন্তান। আমার তো কিছু লায়াবিলিটিস আছে। আমার তো তাকে স্মরণ করতে হয়। ধন্যবাদ, সাথে থাকুন, আগের পর্বগুলো দেখুন, কেমন লাগছে আপনাদের সেটা জানান, কোথায় কোথায় উন্নতি করা যায়। আর যদি আপনাদের আগ্রহ থাকে তো পরবর্তী অংশ কন্টিনিউ করব, আগ্রহ না পেলে আর কন্টিনিউ করব না। ধন্যবাদ সবাইকে।